হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস। এবিসি একাডেমির পলিটির নতুন সেশনে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমরা যদি দেখো, লাস্ট ক্লাসে আমরা ইন্ডিয়ান পলিটি একটা স্পেসিফিক টপিক নিয়ে আমরা স্টার্ট করেছিলাম, যেখানে আমরা প্রিএমবেলকে নিয়ে স্টাডি করছিলাম এবং প্রিএমবেলের আমরা ফার্স্ট পার্ট আমরা কমপ্লিট করেছি, যেখানে আমরা প্রিএমবেলের স্ট্রাকচার, প্রিএমবেলে কি কি কোথা থেকে তার ইভলভ হয়েছে, কি কি মেন টপিকস, কি কি মেন ওয়ার্ড সেখানে মেনশন করা হয়েছে, তাদের ফান্ডামেন্টালস কি, এই সমস্ত ডিটেলস জিনিস নিয়ে আমরা ডিসক্রাইব করেছিলাম। এবং যেখানে এসে আমরা আমাদের আগের দিনের স্টাডি শেষ করেছিলাম, সেটা হচ্ছে আমাদের অ্যামেন্ডেবিলিটি অফ প্রিএমবেল। একটা টাইমে এসেছিল যখন প্রিএমবেলকে নিয়ে প্রশ্ন উঠেছিল যে প্রিএমবেল কি আদৌ আমাদের কনস্টিটিউশনের পার্ট, একে কনস্টিটিউশনের পার্ট হিসেবে কনসিডার করা যেতে পারে নাকি একে প্রিএমবেলের পার্ট হিসেবে কনসিডার করা যাবে না। তো আজকে আমাদের ক্লাস সেখান থেকে শুরু হবে, যেখানে আমরা প্রিএমবেলকে নিয়ে স্টাডি করব এবং প্রিএমবেলের অ্যামেন্ডেবিলিটি নিয়ে যে সমস্ত কেস স্টাডিজ গুলো আছে সেই সমস্ত কেস স্টাডিজ গুলোকে নিয়ে স্টাডি করব। তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বলতে পারো কেসকে নিয়ে আমরা স্টাডি করব, তার ডিটেলস জানবো, তার কজেস জানবো, কি কি কারণে সেটা তৈরি হয়েছিল, কি কি ধরনের কনস্টিটিউশনাল ক্রিটিক্যালিটি সেখানে ক্রিয়েট হয়েছিল, সেই সমস্ত জিনিসকে নিয়ে আজকে আমরা স্টাডি করবো। এবং আজকে আমরা বলতে পারো যে তোমাদের ইউপিএসসি এবং ডাব্লিউবিসি যারা দিচ্ছ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কেস স্টাডিজ, এটা সমস্ত স্টুডেন্টদের একটা বলতে পারো ডিমান্ড থাকে যে স্যার কেস স্টাডিজ গুলোকে যদি একটু ডিটেলসে বোঝানো যায়, বিভিন্ন রকম কেস স্টাডিজ তাদের ক্ষেত্রে ডিফিকাল্ট মনে হয়, তো সেইটাকে আমরা খুব সহজভাবে একটা কেস স্টাডিজ আজকে তোমাদেরকে করাবো। এবং পরপর যদি দেখো আমাদের দুটো বা তিনটে পার্টে আমরা আরো কিছু কেস স্টাডিজ এখানে আমরা পড়াবো। তো আজকে খুব কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসেস করো। আমরা এখানে খুব ছোট্ট এবং খুব ইজিয়েস্ট ম্যানারে আমরা বেরুবারি কেসেসটাকে আমরা ডেসক্রাইব করেছি এবং আজকে আমাদের ক্লাসেস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সমস্ত এক্সামের জন্য। তো এবিসি একাডেমি অফ সিভিল সার্ভিসেস সমস্ত রকম কম্পিটিটিভ ফিল্ডে প্রিপারেশনের জন্য তোমরা এবিসি একাডেমিতে কন্ট্যাক্ট করতে পারো। যে কোনো রকম গাইডেন্সের জন্য তোমরা এবিসি একাডেমি কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ফেসবুক, আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব সমস্ত জায়গায় আমাদের তোমরা কানেক্ট করতে পারো। আচ্ছা, তো আজকে যে আমরা কেসটা পড়বো সেই কেস স্টাডিজটা যদি দেখি, তাহলে কেস স্টাডিজটা পড়তে গেলে আমাদের কিছু হিস্টোরিক্যাল সেকশনসে যেতে হবে, কিছু হিস্ট্রির কিছু সেকশনসকে আমাদেরকে বলতে পারো একটুখানি রিভিশন দিতে হবে, তারপর সেখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড বা বেস আমরা বুঝতে পারবো বেরুবারি কেসে। তো নাম ভুলে যাও, সমস্ত কিছু এই জিনিসগুলো ভুলে যাও, জাস্ট আমরা আমাদের কনস্টিটিউশনাল আমাদের এই কেস স্টাডিজের ব্যাকগ্রাউন্ডে আছে। তো যখন আমাদের এই কেস স্টাডি পড়তে যাব তখন অ্যাকচুয়ালি আমরা পড়ছি প্রিএমবেল, এবং প্রিএমবেলে আমরা যে জিনিসটা নিয়ে প্রশ্ন করছি সেটা হচ্ছে প্রিএমবেলের অ্যামেন্ডেবিলিটি নিয়ে আমাদের প্রশ্ন হবে, এবং আজকে আমরা সেটা নিয়ে আমরা আমাদের কেস স্টাডিজ মেন ঘোরাফেরা করব। তাহলে আমরা যখন ফিরে গেছি তখন হচ্ছে অ্যারাউন্ড কন্ডিশন অফ ইন্ডিয়া 1950, যখন ভারত সবে স্বাধীন হয়েছে। বলতে পারো যে 1947-এ ভারতবর্ষের ডমিনিয়ন স্ট্যাটাস পেয়েছে, এবং ডমিনিয়ন স্ট্যাটাস পাওয়ার পর আমরা আমাদের কনস্টিটিউশন লেখা শুরু করেছি 1946, এবং 1950-তে আমরা 1949 আমরা কনস্টিটিউশন লেখা শেষ করেছি, এবং 1950-এ আমরা কনস্টিটিউশনটাকে অ্যাডপ্ট করেছি। এবং ভারত তখন থেকে হচ্ছে রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে কনসিডার হচ্ছে, কমপ্লিটলি ফ্রি ইন্ডিপেন্ডেন্ট নেশন হিসেবে। তো এইরকম কন্ডিশনে আমাদের দেশকে যদি আমরা স্টাডি করি, যে এই 1950-তে যখন ইন্ডিয়ার বর্ন হলো, ইন্ডিয়ার স্বাধীন দেশ হিসাবে বা রিপাবলিক নেশন হিসাবে জন্ম হলো, তখন ভারতবর্ষে যদি দেখো ভারতবর্ষের কন্ডিশনটা কেমন। ভারতবর্ষের কন্ডিশনকে স্টাডি করতে গেলে সব থেকে ফার্স্টে আমরা দেখবো যে ভারতবর্ষে সেই মুহূর্তে একটাই পার্টি আছে, দ্যাট ইজ সিঙ্গেল লার্জেস্ট পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং সেই হচ্ছে গোটা ভারতবর্ষে অপারেট করছে, আর কোনো পার্টি কিন্তু সেই মুহূর্তে নাই। সেকেন্ড, এডুকেশন রেট যদি দেখো, তখন ব্রিটিশরা এসে যদি দেখো এডুকেশন প্রমোট করে থাকলেও কিন্তু মেজরিটি ক্ষেত্রে যদি দেখো ভারতবর্ষের বেশিরভাগ মানুষই হচ্ছে বলতে পারো যে ইলিটারেটই ছিল। মাত্র 18 থেকে 20% লোক আমরা তখন পেয়েছি, যখন হচ্ছে যাদের ক্ষেত্রে শিক্ষার একটা মানে বলতে পারো যে শিক্ষা ছিল, বাকি সব ক্ষেত্রে কিন্তু শিক্ষার প্রসার খুবই কম ছিল। আচ্ছা, নেক্সট, সরকার এই টাইমে একটা কাজ করে, আমরা সবাই জানি যখন কারোর কাছে পাওয়ার অত্যধিক থাকে, ক্ষমতা অত্যধিক থাকে, তো সে কি করে, সে সবসময় সে পাওয়ারের মিস ইউজেস করে থাকে। তো আমরাও দেখবো যে যেহেতু ভারতবর্ষে সেই মুহূর্তে সিঙ্গেল লার্জেস্ট পার্টি সেখানে রুল করছে, তো তাদের ভেতরে একটা টেন্ডেন্সি দেখা যাবে যে অ্যামেন্ডমেন্ট মানে তারা কি করবে, তাদের প্রয়োজনে সরকার চালাতে চালাতে যেখানে তারা প্রবলেম ফেস করবে সেখানে তারা কি করেছে, কনস্টিটিউশনকে অ্যামেন্ড করেছে। এবার আমরা সিচুয়েশনটা দেখি। 1946-এ যখন আমরা কনস্টিটিউশন লেখা শুরু করলাম 1946-এ, তখন আমরা এটা ভাবলাম যে আমাদের কনস্টিটিউশন মেকার যারা ছিল তারা এটা ভাবলো যে কনস্টিটিউশন যেটা আমরা আজকে লিখছি সেটা হতে পারে যে আজ থেকে 20 বছর বা 30 বছর পর এমন কন্ডিশন আসবে যেখানে কনস্টিটিউশনের কিছু আর্টিকেল ইররিলেভেন্ট হয়ে যাবে, নতুন কিছু আর্টিকেলকে অ্যাড করার দরকার। তাহলে আমাদের কনস্টিটিউশনকে এমন করতে হবে যেটা
রিজিডও হবে, তার ভেতর কিছু রিজিডিটিও থাকবে যাকে সহজে অ্যামেন্ড করা যাবে না, আবার কিছু জিনিস থাকবে যেটাকে সহজে পরিবর্তনও করা যেতে পারে, সহজে চেঞ্জ করা যেতে পারে। এবং সেই হিসেবে আমরা কনস্টিটিউশনকে করলাম হচ্ছে কনস্টিটিউশনকে পার্শিয়াল রিজিড করলাম, পার্শিয়াল ফ্লেক্সিবল করলাম, মানে বলতে পারো দুটো ব্যালেন্স করলাম। এবং আমরা কি করলাম, আমরা কনস্টিটিউশনে একটা আর্টিকেল অ্যাড করলাম, দ্যাট ইজ আর্টিকেল 368, এবং বললাম যে পার্লামেন্টের কাছে ক্ষমতা থাকবে যে এই আর্টিকেল 368কে ইউজ করে তারা সময় মতো সংবিধানের পরিবর্তন করতে পারে এবং সংবিধানে কোনো কিছু নতুন জিনিস অ্যাডিশন বা সংবিধান থেকে কোনো নতুন জিনিস বাদ দিতে পারে। তাহলে অ্যাকচুয়ালি যদি দেখো, তাহলে পার্লামেন্টে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে কে বসে আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এবং তারা কি করছে, তারা চাইলেই আর্টিকেল 368 ইউজ করে আমাদের সংবিধানে যে কোনো রকম পরিবর্তন করতে পারে এবং তারা সেই পরিবর্তনও করছে। তো এইরকম কন্ডিশনে যখন দেখা যাচ্ছে যে সরকার কনস্টিটিউশনের মাল্টিপল অ্যামেন্ডমেন্টস করছে, পরপর অ্যামেন্ডমেন্টস করে চলেছে, তখন অবভিয়াসলি সেখানে একটা বিরোধের তৈরি হবে। কিরকম বিরোধ, যে যারা এই কনস্টিটিউশনের হ্যাপাজার্ড অ্যামেন্ডমেন্টের বিরোধে দাঁড়াবে, এবং সেক্ষেত্রেই দেখা যাবে, সেক্ষেত্রেই কিছু ফাইটের তৈরি হবে। ফাইট মানে কার ভেতর, যে চেঞ্জটা কে করছে, চেঞ্জটা করছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে চেঞ্জ, সরকারের বিরুদ্ধে বিভিন্ন অর্গানাইজেশনস, কিছু ব্যক্তি, এবং আলটিমেটলি আমাদের জাস্টিসের জন্য যে রেসপন্সিবল, দ্যাট ইজ সুপ্রিম কোর্ট, সেখানে বিরোধাভাসে দাঁড়াবে বা সেই অ্যামেন্ডমেন্টের বিরোধে আসবে। এবং সেখানে ভারতবর্ষে কিছু কেসেসের জন্ম নেবে, কেস স্টাডিজের জন্ম নেবে, যেটা আমাদের আপকামিং এক্সামের জন্য, সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং সেখানে আমাদের চলে আসছে বিভিন্ন সরকারের সঙ্গে বিভিন্ন অর্গানাইজেশন এবং সুপ্রিম কোর্টের বিরোধ। এবং সেক্ষেত্রে আমরা তিনটে মেজর ইম্পর্টেন্ট কেসেস পাই প্রিএম্বল রিলেটেড, দ্যাট ইজ বেরুবারি ইউনিয়ন কেস, যেটা 1960-তে আমরা পেয়েছি, গোলকনাথ ভার্সেস স্টেট অফ পাঞ্জাব 1967, এবং কেশব নন্দা ভারতী কেস। তো এই তিনটে কেস প্রিএম্বল রিলেটেড স্টাডির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের যে মেন কনসেন্ট্রেশন থাকবে সেটা হচ্ছে বেরুবারি ইউনিয়ন কেস 1960। এটা বলতে পারো একটা খুব ছোট্ট গল্পের আকারে আমরা স্টাডি করবো, যাতে তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়, এবং সেখানে যে কমপ্লেক্সিটি থাকবে সেগুলোকে আমরা খুব ইজি ওয়েতে খুব ভেঙে আমরা স্টাডি করবো। তাহলে সিচুয়েশনটা বুঝলে, 1950-র কন্ডিশনটা বুঝলে, যেখানে একটাই দল বলতে পারো যে মোস্ট পাওয়ারফুল কন্ডিশনে আছে, দ্যাট ইজ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তার কাছে ক্ষমতা আছে কি, যে যার কাছে পার্লামেন্টে সব থেকে বেশি ক্ষমতা থাকবে, সেই আর্টিকেল 368 ইউজ করে কনস্টিটিউশনে পরিবর্তন করতে পারবে, এবং সেই পাওয়ারটাকে ইউজ করে কনস্টিটিউশনে বারবার পরিবর্তন চলছে। এবং সেটার বিরোধে যদি দেখো, সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন অর্গানাইজেশন সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম কেসেস করবে, এবং সেখানেই জন্ম নেবে মেজর 3-4টে কেসেস, এবং যেটাই আমাদের প্রিএম্বলের ভাগ্য, প্রিএম্বলের ডেফিনেশন কিন্তু বদলাতে চলেছিল, এবং তারই ভিতরে একটা গুরুত্বপূর্ণ কেসেস আমরা পড়বো, দ্যাট ইজ বেরুবারি ইউনিয়ন কেস। তো চলো আমরা স্টার্ট করি আমাদের আজকে ইম্পর্টেন্ট কেস, দ্যাট ইজ বেরুবারি ইউনিয়ন কেস। আচ্ছা, বেরুবারি ইউনিয়ন কেস যখন আমরা স্টাডি করব, সেটা পড়তে গেলে আমাদের কিছুটা ব্যাকগ্রাউন্ডে যদি যাই, তাহলে সেক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যখন ব্রিটিশ গভর্নমেন্টের রুল চলছিল, ব্রিটিশ ইন্ডিয়া যেটাকে আমরা বলে থাকি, সেই ব্রিটিশ ইন্ডিয়ার সব থেকে বড় বা লার্জেস্ট প্রভিন্স কি ছিল, লার্জেস্ট প্রভিন্স ছিল বেঙ্গল, বাংলা হচ্ছে সব থেকে বড় প্রভিন্স ছিল। এছাড়া এমন একটা প্রভিন্স ছিল, যে প্রভিন্সটা যদি দেখো, সেখানে হচ্ছে দু ধরনের কমিউনিটির মেজর ইনফ্লুয়েন্স ছিল, এক হিন্দু এবং মুসলিম, সেটা আমরা সবাই জানি। তো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পর যখন আমাদের ভারতবর্ষকে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা হয়, তখন বলা হয় যে ভারতবর্ষকে ডমিনিয়ন স্ট্যাটাসও দেওয়া হবে, এবং ডমিনিয়ন স্ট্যাটাস কার আন্ডারে দেওয়া হয়েছিল, ক্যাবিনেট মিশন সেটাকে প্রপোজ করেছিল 1940। ডমিনিয়ন স্ট্যাটাস তো দেওয়া হবে, কিন্তু ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার বদলে একটাই শর্ত রাখা হয়। কি শর্ত রাখা হয়, যে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার সাথে সাথে ভারতবর্ষকে দুটো ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ডমিনিয়নে ভাগ করতে হবে। ডমিনিয়ন মানে স্বায়ত্ত শাসন, ঠিক আছে, স্বায়ত্ত শাসনে দেওয়া হবে, এবং সেখানে দুটো ডমিনিয়নের ক্রিয়েশন করা হয়, একটা হচ্ছে ডমিনিয়ন অফ ইন্ডিয়া, ডমিনিয়ন অফ পাকিস্তান। তো ডমিনিয়ন অফ পাকিস্তান যদি দেখো, ডমিনিয়ন অফ পাকিস্তান তখন ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান দুটো জিনিস নিয়ে সীমাবদ্ধ ছিল। তাহলে প্রথমে পুরোটা ছিল ভারতবর্ষ, তারপর 1946-এ ক্যাবিনেটের প্রপোজালের হিসাবে ভারতবর্ষকে বলা হলো যে ভারতবর্ষকে স্বাধীনতা তখনই দেওয়া হবে যখন সেটার বাইফার্কেশন, এবং সেই ডিভাইডেশনটা কিসের ভিত্তিতে হবে, অন দ্য বেসিস অফ ডেমোগ্রাফিক ডিভিশন এবং রিলিজিয়নের ভিত্তিতে ভারতবর্ষকে দুটো পার্টে ভাগ করা হলো। এই যে ভারতবর্ষের ওয়েস্টার্ন পার্টে একটা ডিভিশন ক্রিয়েট করা হলো, যেটাকে নাম দেওয়া হলো ওয়েস্ট পাকিস্তান, এবং ভারতবর্ষের ইস্টার্ন পার্টে একটা প্রভিন্সেস বার করা হলো, যেটার নাম দেওয়া হলো ইস্ট পাকিস্তান। তাহলে দুটো পার্ট, ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান মিলে তৈরি হলো পাকিস্তান, এবং মাঝখানের যে লার্জার প্রভিন্সটা ছিল, যেটা হিন্দু মেজরিটি এরা ছিল, সেটা নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়া বা ডমিনিয়ন অফ ইন্ডিয়া। এবার এই ডমিনিয়ন, তার মানে ভাবো, ফার্স্টে পুরো গোটাটা একটা ছিল ভারতবর্ষ, এবার সেটাকে ভাগ করা হলো। তার মানে কি হবে, তার মানে এই পার্টিকুলার রিজিয়ন গুলোতে আমাকে বর্ডার ক্রিয়েট করতে হবে বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, এটা একটা লার্জার কাজ ছিল। তো
তো এই ডিভিশনের কাজটা যদি দেখো, ডিভিশনের কাজটা কে করেছিল, ডিভিশনের কাজটা যদি দেখো সেটা হচ্ছে লর্ড মাউন্টব্যাটেনের আন্ডারে হয়েছিল এবং তার আন্ডারে এই বাইফার্কেশন হয়, তার আন্ডারে এই ডিভিশন। এবার লর্ড মাউন্টব্যাটেন যখন এই ডিভিশন করে তখন একটা জিনিসের প্রয়োজনীয়তা দেখা দিল যে যখন আমি ভাগ তো করবো তখন আমাকে কি করতে হবে, মাঝখানে ভারত এবং পাকিস্তানের মাঝখানে একটা বর্ডার ক্রিয়েট করতে হবে। তার মানে কোন জায়গাটা পাকিস্তানে পড়বে কোন জায়গাটা ভারতবর্ষে পড়বে সেটার একটা ডিভিশনের প্রয়োজনীয়তা পড়ে গেল। এবং সেখানে যদি দেখো সেখানে তৈরি হলো একটা গ্রুপ বা কমিটি, এবং সেই কমিটিটার নাম ছিল হচ্ছে বাউন্ডারি কমিশন। সেই কমিশনের নাম ছিল বাউন্ডারি কমিশন, এবং সেই বাউন্ডারি কমিশনের হেড কে ছিল, বাউন্ডারি কমিশনের হেড করা হয়েছিল স্যার সিরিল রেডক্লিফ। ঠিক আছে, তাহলে এতদূর পর্যন্ত ক্লিয়ার হলো। তাহলে 1946-এ যখন আমাদের ক্যাবিনেট মিশন এলো এবং ভারতকে প্রপোজাল দিল যে হ্যাঁ তোমরা ডমিনিয়ন পাবে, সঙ্গে সঙ্গে এটা বলা হবে যে ডমিনিয়ন পাওয়ার সাথে সাথে ভারতকে দুটো পার্টে বাইফার্কেট করা হবে অন দ্য বেসিস অফ রিলিজিয়ন, পাকিস্তান এবং ভারত। এবং পাকিস্তান এবং ভারতকে যখন ভাগ করা হবে তখন তাদের ভেতর যে ডিভিশন অফ ল্যান্ড হবে সেই ডিভিশন অফ ল্যান্ডে যাতে প্রপারলি হয় তার জন্য তৈরি করা হলো একটা বাউন্ডারি কমিশন, এবং এই বাউন্ডারি কমিশন চেয়ারম্যান বা হেড হিসাবে কাকে রাখা হলো, স্যার সিরিল রেডক্লিফ। এটা তোমাদের মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় বারবার আছে। এবার আসি হচ্ছে যখন এই ডিভিশন চলছে স্যার সিরিল রেডক্লিফের এই ডিভিশনটা চলছে তখন বাংলার একটা পার্টিকুলার প্রভিন্স নিয়ে শুরু হলো ডিস্টারবেন্স। সেটা হচ্ছে এই জলপাইগুড়ি রিজিয়নের কাছাকাছি একটা জায়গা ছিল, সেই জায়গাটার নাম ছিল বেরুবাড়ি। এবার সেই বেরুবাড়ি জায়গাটা যদি দেখো মেনলি হিন্দু মেজরিটি স্টেট তো ছিল, হিন্দু মেজরিটি এরিয়া তো ছিল, কিন্তু এই বেরুবাড়ি রিজিয়নটা তুমি ভাবো না এইটুকু এরিয়ার ভেতরে কত ছোট 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 গ্রাম থেকে থাকবে, বহু গ্রাম বহু এরিয়া থেকে থাকবে। তো ব্রিটিশের পক্ষে সমস্ত গ্রামকে ডিমার্কেট করা পসিবল হবে? পসিবল না, তার ভেতর কিছু একটা বা দুটো গ্রাম ছেড়েও যেতে পারে। তো সেরকমই একটা গ্রাম যেটা হচ্ছে সিরিল রেডক্লিফের ডিমার্কেশনের বাইরে চলে গেল বা সেদিন ডিমার্কেট করতে ভুলে গেলেন, দ্যাট ইজ বেরুবাড়ি। সেটা ছিল জলপাইগুড়ি রিজিয়নের কাছাকাছি। যদি দেখো জলপাইগুড়ি রিজিয়নের ভেতর একটা ছোট্ট জায়গা ছিল যেটা হচ্ছে বেরুবাড়ি, এবং সেই বেরুবাড়ি রিজিয়নটা যদি দেখো বেরুবাড়ি রিজিয়নটা মেনলি হিন্দু মেজরিটি এরিয়া ছিল এবং তারা ভারতবর্ষের ভেতর তাদের পার্ট হওয়ার কথা উঠছিল। স্যার রেডক্লিফ জায়গাটাকে পেপার ওয়াইজ তাকে তো ইন্ডিয়ার মধ্যে পার্ট করলো, কিন্তু মার্কিং এর সময় বা ম্যাপের টাইমে কিন্তু তিনি সেই জিনিসটা ইনকর্পোরেট করতে ভুলে গেলেন। তাহলে ব্যাপার কি হলো? ব্যাপার হলো এই যে রিজিয়নটা বেরুবাড়ি সেটাকে নিয়ে একটা জল্পনা তৈরি হলো যে অ্যাকচুয়ালি এটা তো ম্যাপে কোনো মার্কিংই নাই, তাহলে এই জায়গাটা ডিসপুটেড এরিয়া হিসেবে কনসিডার হয়ে গেল, এবং এই জায়গাটা কার আন্ডারে যাবে সেটা নিয়ে একটা উঠলো প্রশ্ন যে বেরুবাড়ি রিজিয়নটা কার। অবভিয়াসলি এরকম কন্ডিশন যখন হবে তোমরা পাকিস্তানের কাছ থেকে আশা করতেই পারো যে তারা এই জায়গাটা ডিমান্ড করবে, এবং হ্যাঁ পাকিস্তান কি করলো, পাকিস্তান টুক অ্যাডভান্টেজ অফ দিস সিচুয়েশন। যেহেতু বেরুবাড়িকে ডিমার্কেট করা হয়নি, বেরুবাড়িকে মার্কিং ছিল না, তারা কিন্তু বেরুবাড়িকে ডিমান্ড করা শুরু করলো 1952 থেকে, যে বেরুবাড়ি রিজিয়নটা পাকিস্তানের পার্ট। কিন্তু এই বেরুবাড়ি রিজিয়নটা যদি দেখো হিন্দু মেজরিটি হওয়ার জন্য তার কিন্তু ভারতবর্ষে আসারই কথা। এবারে এইরকম কন্ডিশনে যখন দুটো দেশের ভেতর একটা পার্টিকুলার এরিয়া, শুধু পার্টিকুলার এরিয়া না একাধিক এরিয়া এরকম ছিল যেগুলোকে নিয়ে প্রবলেম শুরু হয়, তার ভিতর বেরুবাড়ি অন্যতম, কারণ আমরা আসছি কেন এটাকে অন্যতম ধরা হয়। তো সেই রকম ছোট ছোট মাল্টিপল ডিসপিউটেড প্রপার্টি নিয়ে দুটো দেশের ভেতর বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে শুরু করে বা ডিসপিউট ক্রিয়েট হতে শুরু করে। ভারত এবং পাকিস্তানের ভেতর এই ডিসপিউটেড এরিয়াগুলোকে নিয়ে প্রবলেমস ক্রিয়েট হতে থাকে, এবং তখন দুটো দেশের সরকার ডিসাইড করে যে তারা একই টেবিলে বসবে এবং একই টেবিলে বসে দুজনের ভেতর এই জিনিসটার মীমাংসা করবে। তো সেই মুহূর্তে ভারতবর্ষের পিএম ছিলেন জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের পিএম ছিলেন হচ্ছে ফিরোজ খান। তো তারা দুজন ডিসাইড করেন যে তারা দুজন একই টেবিলে বসবেন এবং সেটার একটা এগ্রিমেন্টের মাধ্যমে সলিউশন করবেন, এবং সেখানে তারা বসলেন এবং বসে একটা এগ্রিমেন্ট করলেন। সেই এগ্রিমেন্টটাকে আমরা বলি নেহেরু নুন এগ্রিমেন্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জন্য পরীক্ষায় কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং এই নেহেরু নুন এগ্রিমেন্টে কি করা হয়, নেহেরু নুন এগ্রিমেন্টে টেরিটরি অফ বেরুবাড়ি উইল বি ট্রান্সফার টু পাকিস্তান, পাকিস্তানকে সেটা ট্রান্সফার করে দেওয়া হয় ইন এক্সচেঞ্জ অফ সাম অ্যামাউন্ট অফ ল্যান্ড। মানে সেম অ্যামাউন্ট অফ ল্যান্ড আমরা পাকিস্তানকে দিলাম এবং তার বদলে আমরা বেরুবাড়ি দিলাম, তার বদলে সেম অ্যামাউন্ট অফ ল্যান্ড আমরা পাকিস্তানের কাছ থেকে নিয়ে নিলাম। তার মানে বলতে পারো এটা এক্সচেঞ্জ অফ একটা ল্যান্ড করলাম, আমরা এক্সচেঞ্জ অফ ল্যান্ড করলাম। যখনই এক্সচেঞ্জ অফ ল্যান্ড হলো তখনই শুরু হলো সমস্যা। প্রথম কথা এটা নিয়ে বহু প্রশ্নটা শুরু হলো। তার মানে কি হলো, নেহেরু নুন এগ্রিমেন্ট এমন একটা এগ্রিমেন্ট ছিল যেটা দুটো দেশের, ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যান্ড পাকিস্তান গভর্নমেন্ট, এই দুটো দেশের সরকার মিলে কিন্তু বসে এই এগ্রিমেন্টটা করেছে। এবারে এই এগ্রিমেন্টটা হওয়ার পর যে প্রবলেমটা শুরু হলো সেটা হচ্ছে বেরুবাড়ি। প্রথম কথা, বেরুবাড়ি ওয়াজ এ হিন্দু মেজরিটি এরিয়া। বেরুবাড়ির যদি দেখো 80% অফ দ্য পপুলেশন হিন্দু মেজরিটি এরিয়া ছিল, হিন্দু পপুলাস এরিয়া ছিল। এবার তারা কি করলো, তারা সবসময় কার সাথে থাকতে চাইলো, তারা সবসময় বললো যে আমরা ভারতবর্ষের সাথে থাকবো এবং তারা ভারতবর্ষের সাথে থাকতে চাই। কিন্তু
এই জিনিসটা যদি দেখো তাহলে এগ্রিমেন্ট অলরেডি হয়ে গেছে, এবং তারা কি করলো, তারা এই এগ্রিমেন্টটার অপোজ করা শুরু করলো, বললো না যে অপোজ দিস এগ্রিমেন্ট অ্যাজ ইট ওয়াজ এক্সচেঞ্জ ল্যান্ড উইদাউট পাবলিক অ্যান্ড পার্লামেন্টারি অ্যাকশন। তারা বললো কি যে স্যার এই যে জমিটাকে এক্সচেঞ্জ করা হলো এটাতে না আমাদের বেরুবাড়ি রিজনের মানুষকে কখনো জিজ্ঞাসা করা হয়েছে, না পার্লামেন্টের মাধ্যমে কোন রকম পারমিশন নেওয়া হয়েছে। তার মানে কি হলো, প্রথম কথা যে সমস্যাটা ক্রিয়েট হলো, প্রথম কথা বেরুবাড়ি একটা হিন্দু রিজিয়ন হওয়ার জন্য কি হচ্ছে, তার ইনকর্পোরেশন কোথায় হওয়া উচিত, ইন্ডিয়ায়, সেটা হলো না, সেটা পাকিস্তানে ট্রান্সফার করে দেওয়া হলো। অ্যান্ড সেকেন্ড, যে এই এগ্রিমেন্টকে নিয়ে যেটা প্রশ্ন উঠলো যে এই এগ্রিমেন্টটা করার সময় না সেখানকার পাবলিক না আমাদের দেশের পার্লামেন্ট, এই দুজনের কারোর কাছ থেকেই কোনো রকম পারমিশন নেওয়া হলো, শুধুমাত্র দুটো দেশের সরকার এই এগ্রিমেন্টটা। তো এই দুটো নিয়ে বড় একটা প্রশ্ন শুরু হলো, এবং এর বিরোধ যখন করা শুরু হলো তখন প্রথম দিকে সরকার এটাতে অত কান না দিলেও পরবর্তীকালে সেখানকার গ্রামবাসী এমন একটা কাজ করলো যার জন্য সেখানকার সরকার কিন্তু সেই জিনিসটাকে শুনতে পারত। তারা কি করলো, সেই গ্রামে প্রায় 12,000-এর কাছাকাছি ভিলেজ আসছিল, গ্রামবাসী ছিল, তারা কি করলো, তারা তাদের নিজের হাত কেটে বা আঙুল কেটে সেখান থেকে রক্ত দিয়ে একটা চিঠি লিখে দিল, কাকে, সে চিঠি লিখলো সেই সময়কার ভারতবর্ষের প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। তাহলে এটা ছিল একটা ওয়ান অফ দ্য বোল্ড স্টেপ, যেটা হচ্ছে এই কেসটাকে একটা অন্য মাত্রা দেয়। তাহলে সেখানকার 12,000 মানুষ যখন তাদের আঙুল কেটে সেখানে সেই রক্ত দিয়ে প্রেসিডেন্টকে চিঠি লিখলো, এবং চিঠি লিখলো যে আমরা রক্ত দেবো কিন্তু বেরুবাড়ি দেবো না, তখন ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে একটা ধর্ম সংকট এলো। কিরকম ধর্ম সংকট, চলো দেখি কি ধর্ম সংকট। ধর্ম সংকট যেটা এলো, প্রেসিডেন্টের কাছে দুটো প্রশ্ন উঠলো, প্রেসিডেন্টের দুদিকেই সমস্যা। প্রেসিডেন্ট যদি এই এগ্রিমেন্টের এগেনস্টে যায়, যদি বলে, প্রেসিডেন্ট যদি বলে যে না বেরুবাড়িকে ভারতবর্ষে থাকা উচিত, তাহলে তাকে সরকারের এগেনস্টে যেতে হবে। আর যদি বলে যে না এটা অ্যাপ্রুভ করা যেতে পারে, তাহলে কিন্তু আমাদের পার্লামেন্ট বা কনস্টিটিউশনের এগেনস্টে যেতে হবে। তাহলে এমন একটা কন্ডিশন দাঁড়ালো যেখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদের কাছে কোন দিকে যাওয়া হবে, তিনি সরকারের তরফে সমর্থন দেবেন নাকি তিনি কনস্টিটিউশন এবং সাধারণ মানুষকে সমর্থন দেবেন, সেই নিয়ে একটা বড় বিবাদ তৈরি। কেন বিবাদ তৈরি হলো আমরা সেটা বলছি। এবং সেই রকম কন্ডিশনে যখন কোনো একটা ক্ষেত্রে প্রেসিডেন্টের কোনো রকম ডাউট হবে, কোনো একটা ম্যাটার নিয়ে তিনি ফেসে যাবেন বা তিনি একটা ডাউটফুল কন্ডিশনে চলে আসবেন যে এখানে তার সাজেশন বা অ্যাডভাইস দরকার, তখন কনস্টিটিউশন কিন্তু প্রেসিডেন্টকে একটা স্পেশাল পাওয়ার দিয়ে গেছে, এবং সেটা হচ্ছে আর্টিকেল 140। আর্টিকেল 140 প্রেসিডেন্টকে কি পাওয়া দিয়েছে, যে যদি এরকম কোনো কন্ডিশন হয়, কোনো পাবলিক ইন্টারেস্টের ম্যাটার যদি প্রেসিডেন্টের কাছে আসে যেটা নিয়ে প্রেসিডেন্ট ডিসিশন নিতে পারছে না, তখন কিন্তু সেই ম্যাটারটাকে সুপ্রিম কোর্টের কাছে নিয়ে যাওয়া যেতে পারে এবং সুপ্রিম কোর্টের কাছ থেকে সাজেশনস চাওয়া যেতে পারে। তাহলে এটা তোমাদের সবসময় মনে থাকা উচিত যে কত নম্বর আর্টিকেল প্রেসিডেন্টকে স্পেশাল পাওয়ার দেয়, যে কোনো রকম এমন কন্ডিশন যেটা পাবলিক ইন্টারেস্টে আছে সেটা নিয়ে ডাউটফুল কন্ডিশন হলে প্রেসিডেন্ট কিন্তু সুপ্রিম কোর্টের কাছে পারমিশনের জন্য বা অ্যাডভাইসের জন্য সেখান থেকে যেতে পারে। এবার ডক্টর রাজেন্দ্র প্রসাদ সেই যে কেসটা নিয়ে গেলেন সুপ্রিম কোর্টে, সেখানে দুটো কন্ডিশন দাঁড়ালো। দুটো কন্ডিশন কি কি দাঁড়ালো, বা বলতে পারো দুটো প্রধান ইস্যু দাঁড়ালো। কি কি, প্রথম যেটা প্রশ্ন দাঁড়ালো সেটা হচ্ছে যে ক্যান বি দিস নেহেরুন এগ্রিমেন্ট ইজ ভ্যালিড উইদাউট পার্লামেন্টারি পারমিশন। বলছে দুটো দেশের ভেতর এই যে ল্যান্ড এক্সচেঞ্জের এগ্রিমেন্ট হয়ে গেল, সেই এগ্রিমেন্ট পার্লামেন্টের পারমিশন ছাড়া কি আদেও দুটো দেশের সরকার এইভাবে নিজেদের ভেতর জমি এক্সচেঞ্জ করতে পারে? তাহলে তো যদি এমন হয় যে দুটো দেশে ভারত পাকিস্তানের ভেতরে যদি কোনো সুসম্পর্ক হয়, তাহলে আগামী দিনে তো যে কেউ যে কোনো রকম ল্যান্ড এইরকম দুটো দেশের সরকার এক্সচেঞ্জ করে নিতে পারে। তাহলে দেশের ইন্টিগ্রিটিটা কোথায় থাকবে? ফার্স্ট কোশ্চেন। তাহলে ফার্স্ট কোশ্চেন দাঁড়ালো দেশের ইন্টিগ্রিটি নিয়ে, যে কি, যে ক্যান নেহেরুন এগ্রিমেন্ট, দুটো দেশের সরকার কি শুধুমাত্র এই ডিসিশনটা নিয়ে নিতে পারে যে আমাদের কোনো ল্যান্ড এক্সচেঞ্জ করা যেতে পারে, তার জন্য কি পার্লামেন্টের পারমিশন দরকার নাই? ফার্স্ট। সেকেন্ড, যদি পার্লামেন্টের পারমিশনও দিয়ে দেয়, ওয়েদার দ্য পার্লামেন্ট হ্যাজ দ্য পারমিশনও দিয়ে দেয়, তাহলে কি পার্লামেন্টের কাছেও আদেও কি কনস্টিটিউশন এমন কোনো পাওয়ার দিয়ে গেছে যে পার্লামেন্ট জমি এক্সচেঞ্জ করতে পারে? তাহলে এটা গেল সেকেন্ড কোশ্চেন। ওয়েদার দ্য পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু গ্র্যান্ট এনি টেরিটরি টু এনি ফরেন কান্ট্রি, আদেও কি পার্লামেন্টের কাছে সেই ক্ষমতা আছে যে কনস্টিটিউশনের পারমিশন না নিয়ে, কনস্টিটিউশনে লেখা না থাকলেও সেটাকে ট্রান্সফার করে? তাহলে দুটো মেজর প্রশ্ন হলে, এবং নেহেরুন এগ্রিমেন্টের ভ্যালিডিটি নিয়ে বিশাল বড় প্রশ্ন। এবং এই যে নেহেরুন এগ্রিমেন্টের বৈধতা, এটা নিয়ে এত বড় জটিলতা ক্রিয়েট হলো যে সেখানে মাল্টিপল প্রায় 8টা জাজেসের বেঞ্চ বসাতে হলো। তো চলো এখানে 8টা জাজেসের বেঞ্চের ক্ষেত্রে দেখা গেল যে অপোজিশনস মানে যারা এই বেরুবাড়ি ইউনিয়নের ট্রান্সফারের এগেনস্টে ছিল, তারা কিছু আর্গুমেন্ট দেয়, তাদেরকে আমরা অপোজিশনের আর্গুমেন্ট হিসেবে কনসিডার করছি। আর উল্টো দিকে সেটার এগেনস্টে সরকার তার কিছু নেহেরুন এগ্রিমেন্টের সপক্ষে কিছু যুক্তি দেয়, সেই যুক্তিটা আমরা দেখি, যে দুটোর মিলিয়ে আমরা দেখবো। তাহলে অপোজিশন কি কি আর্গুমেন্ট দেয়? অপোজিশন আর্গুমেন্ট দিল
অ্যাকর্ডিং টু কনস্টিটিউশনের পার্ট 1, ডেমোক্রেটিক রিপাবলিক গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ নো পাওয়ার টু গ্র্যান্ট অর এক্সচেঞ্জ ল্যান্ড। তাহলে অপোজিশন কি আর্গুমেন্ট দিল? বললো যে ভারতবর্ষের কনস্টিটিউশনের পার্ট 1-এ যা লেখা আছে সেই হিসাবে কিন্তু ভারতবর্ষের কোনো সরকারের কাছে কোনো রকম ক্ষমতা নাই যে জমি দান করার বা জমি এক্সচেঞ্জ করার কোনো রকম প্রভিশন কিন্তু নাই। ঠিক আছে, নেক্সট কি বলা হলো? পার্ট 1 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট 1 only allows for acquiring territory, শুধু পার্ট 1 টেরিটরিকে দখল করার পারমিশন দেয়, নাকি জমি দিয়ে দেওয়ার কোনো পারমিশন নেই। আচ্ছা চলো, এক্ষেত্রে তোমাদের সুবিধার জন্য যদি দেখো, তাহলে আমি আমাদের পার্লামেন্ট এই আমাদের কনস্টিটিউশনের পার্টটা আমরা একটু ডেসক্রাইব করে দিচ্ছি। আমাদের কনস্টিটিউশনে যদি দেখো টোটাল মাল্টিপল পার্টস আছে, 25টা পার্ট বর্তমানে যদি আছে, তাহলে এই পার্টগুলোর ভেতর সব থেকে প্রথমে পার্ট যেটা আছে সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এবারে ইউনিয়ন এন্ড টেরিটরিকে প্রপারলি ডেসক্রাইব করার জন্য সেখানে 4টে আর্টিকেল আছে। আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3 এন্ড আর্টিকেল 4। তাহলে সব থেকে ফার্স্টে দেখি আর্টিকেল 1-এ কি আছে। আর্টিকেল 1-এ মেনশন করা আছে নেম, যে আমাদের টেরিটরির নাম কি হবে, এবং সেখানে বলা আছে ভারতবর্ষের দুটো নাম হতে পারে, এক হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ভারত। তাহলে বলা হলো যে ইন্ডিয়াকে দুটো নামেই ডাকা যেতে পারে, ইন্ডিয়া এবং ভারত, এবং ইন্ডিয়া এবং ভারতের কেমন হবে নেচারকে ডেসক্রাইব করা হলো। নেচার, যে ভারতের কেমন নেচার হবে, নেচার হবে ইউনিয়ন অফ স্টেট হবে, মানে অনেকগুলো স্টেটের সমষ্টি হবে। তাহলে মানে 1 নম্বর আর্টিকেল কি ডেসক্রাইব করলো? 1 নম্বর আর্টিকেল ডেসক্রাইব করলো নাম এবং তার ভারতবর্ষের নেচার কেমন হবে সেটাকে ডেসক্রাইব করলো। আর্টিকেল 2 কি ডেসক্রাইব করলো? আর্টিকেল 2 ডেসক্রাইব করলো যে যদি কোন স্টেটকে বাইরে থেকে অ্যাডিশন করা যায়, কোন একটা রাজ্যকে যদি আমি বাইরে থেকে অ্যাডিশন করতে চাই, তাহলে তার প্রসেস এবং পার্লামেন্টকে পারমিশন দিল যে ভারতবর্ষ যদি চায় তাহলে বাইরের কোন রাজ্যকে নিজের ভেতর অ্যাকোয়ার করতে পারে। তাহলে এটা হলো অ্যাডিশন অফ নিউ স্টেট। তাহলে নতুন স্টেটকে নেয়ার বা দখলে নেয়ার, অ্যাড করার, কাউকে ভারতবর্ষে জয়েন করার পারমিশন দেয়। আর্টিকেল 3 বলা হলো, আর্টিকেল 3 বলা হলো ভারতবর্ষে যে সমস্ত রাজ্যগুলো আছে প্রয়োজন, কখনো প্রয়োজন হতে পারে কোন একটা স্টেটের নাম এক্স ছিল সেটা চেঞ্জ করে ওয়াই করা, কোন একটা স্টেট এত বড় ছিল সেটাকে বাইফার্কেট করে দুটো স্টেট বার করা, কোনো দুটো ছোট ছোট স্টেট ছিল সেই দুটো ছোট স্টেটকে একসাথে মার্চ করে বড় করা, বা কোনো একটা দুটো স্টেটের ভেতর বাউন্ডারি এরকম ছিল সেটাকে চেঞ্জ করে এইরকম করা। তার মানে বলতে পারো যে আমাদের যে এক্সিস্টিং স্টেট গুলো আছে সেই স্টেট গুলোর বাউন্ডারি অল্টারেশন, নাম চেঞ্জ, জমির যদি বলতে পারো অল্টারেশন, মানে কোন রাজ্যকে মাল্টিপল ছোট ছোট স্টেটকে মার্জ করে একটা বড় স্টেটকে ডিভাইড করে ছোট স্টেট, এই সমস্ত যেটাকে আমরা বলি ম্যানেজমেন্ট অফ স্টেট। ম্যানেজমেন্ট অফ স্টেট, কিন্তু এখানে কিন্তু কোথাও লেখা নাই যে আমার জমি ভারতবর্ষের একটা স্বাধীন জমি আমি পাকিস্তানকে দিয়ে দেবো, পাকিস্তান থেকে একটা স্বাধীন জমি আমি ভারতবর্ষে নিয়ে নেবো, সেটা কিন্তু এখানে মেনশন নাই। ভারতবর্ষের ভেতরে যে এক্সিস্টিং স্টেট গুলো আছে সেগুলোর অল্টারেশনের কথা বলা আছে, সেগুলোর বাউন্ডারি চেঞ্জ, সেগুলোর নাম চেঞ্জ, সেগুলোর জমির এরিয়া চেঞ্জের কথা বলা আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এই সমস্ত জিনিসের কথা বলা আছে। আর আর্টিকেল কি বলা আছে, 4-এ কি বলা আছে? বলা হচ্ছে যে আর্টিকেল 2 এবং 3 যখনই ইউজ করা, আর্টিকেল 2 এর মাধ্যমে যখনই নতুন স্টেট ভারতবর্ষে জয়েন হবে তখনই দেখা যায় আমাদের শিডিউলে চেঞ্জ হবে। শিডিউল কেন কি আমরা জানি যে আমাদের শিডিউল 1 কি করা আছে, শিডিউল 1-এ টেরিটরির ব্যাপারে লেখা আছে। তাহলে যখনই আমাদের যে অ্যাডিশন অফ নতুন, সাপোজ মনে করো যে আজকে এইভাবে দেখো যে আমাদের টোটাল কতগুলো শিডিউল আছে, টোটাল যদি দেখি এখন বর্তমানে 12টা শিডিউল আছে, তার ভেতর প্রথম শিডিউল 1 যদি দেখো সেখানে বলা আছে টেরিটরি। তো ভারতবর্ষের সমস্ত টেরিটরিগুলোর কথা বলা আছে। তার মানে ধরো এই টেরিটরিতে আজকে 2026-এ বলা থাকলো যে এখানে টোটাল 28টা স্টেট আছে। কতগুলো স্টেট আছে? 28টা স্টেট আছে। এবার হঠাৎ করে 2026-27-এ আমি কি করলাম, 27-এ আমি কি করলাম, নতুন একটা পাশের স্টেট জায়গাকে দখল করে আমি একটা নতুন স্টেট বানাবো। তাহলে এই 28টা স্টেট কি থাকবে না, 2027-এ এই 28টা স্টেট চেঞ্জ করে হয়ে গিয়ে কি হবে, 28 + 1 29টা হয়ে যাবে। তাহলে যখন আমি নতুন স্টেট জয়েন করবো আমাকে কত নম্বর আর্টিকেল ইউজ করতে হবে? আর্টিকেল 2 ইউজ করতে হবে। তাহলে আর্টিকেল 2 যখনই ইউজ করবো তখনই কোথায় চেঞ্জেস আসছে? তখনই আমার শিডিউলে চেঞ্জ আসছে। তার মানে ভাবো
ভারতবর্ষকে যতবার নতুন কোন স্টেটের অ্যাডিশন করতে হবে ততবার হচ্ছে আমাদের শিডিউলে চেঞ্জ করতে হবে এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আসবে, তাহলে এটা খুব কমপ্লেক্স প্রসেস হয়ে যাবে। তো এই দুটোকে বাইপাস করার জন্য একটা আর্টিকেল 4 আনা হলো, এবং আর্টিকেল 4 আনা হলো কি, বলা হলো যে নতুন স্টেট জয়েন করার সময় শুধুমাত্র সিম্পল মেজরিটিতে তাকে জয়েন করা যাবে, এত কমপ্লেক্স মেথডে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের দরকার নাই। তাহলে এটাকে আমরা আরেকটা ভাষায় বলে থাকি বাইপাস ল। তাহলে এখানে বলো চারটে যে আর্টিকেল আমরা পেলাম, সেই চারটে আর্টিকেলে কোথাও কি লেখা থাকলো যে এক্সচেঞ্জ অফ ল্যান্ড, আমরা পাশের কোনো নেইবারিং কান্ট্রি থেকে জমি নিয়ে তার বদলে সিমিলার অ্যামাউন্ট অফ জমি দিতে পারি? বলা নাই। তাহলে এই জিনিসটাই প্রথম মেনশন করা হলো, বলা হলো যে আমাদের কনস্টিটিউশনে কিন্তু পার্ট 1 এ কোনো রকম এক্সচেঞ্জ অফ ল্যান্ড বা জমি দেওয়ার কথা বলা নাই, শুধুমাত্র জমি নেয়ার কথা বলা আছে। ফার্স্ট। নেক্সট কি বলা হলো যে preamble of Indian Constitution introduced a evidence in preamble of Indian Constitution introduced as a evidence of integrity and sovereignty of nation, এবং বলা হলো যে আমাদের প্রিএমবেলে স্যার মেনশনই করা আছে যে ভারতবর্ষের ইন্টিগ্রিটি এবং সোভারেনিটিকে মেনটেন করতে হবে। তাহলে ভারতবর্ষের কোনো যদি জমি আমি অন্য কাউকে দিয়ে দিই তাহলে ভারতবর্ষের ইন্টিগ্রিটি থাকলো কোথায়? তাহলে বলা হলো যে প্রিএমবেলকে একটা এভিডেন্স হিসাবে শো করা হলো, এবং বলা হলো প্রিএমবেল লেখা আছে আমাদের ইন্টিগ্রিটিকে মেনটেন করতে হবে, তো ইন্টিগ্রিটি মেনটেন করতে হবে, এখানে জমি এক্সচেঞ্জ করা যাবে না। তাহলে এইগুলো হচ্ছে আর্গুমেন্ট দেওয়া হলো কার পক্ষ থেকে? যারা বেরুবারি ল্যান্ড এক্সচেঞ্জের এগেনস্টে ছিল তাদের, মানে বলতে পারো যে অপোজিশন। উল্টো দিকে সরকারও যদি দেখো এর এগেনস্টে কিছু যুক্তি দিল। কি যুক্তি দিল? সরকারের যে আর্গুমেন্ট ছিল, সরকারের আর্গুমেন্ট ছিল ইট ইজ নাথিং বাট ইকুয়াল এক্সচেঞ্জ অফ ল্যান্ড। বলছে এ কি আছে, এটা তো জমির এক্সচেঞ্জ, আমরা সিমিলার অ্যামাউন্ট অফ জমি নিচ্ছি, সিমিলার অ্যামাউন্ট অফ জমি দিচ্ছি, তাহলে তো এখানে জমি এক্সচেঞ্জ হচ্ছে, এখানে তো কোনো রকম ল্যান্ড জমি বাড়া বা কমা হচ্ছে না। তাহলে এটা আর্টিকেল 3 এর আন্ডারেই আমরা করতে পারি, কারণ আর্টিকেল 3 এর আন্ডারে ম্যানেজমেন্ট অফ ল্যান্ডস এর কথা বলছে। তাহলে আমরা জমি দিয়ে আমার সিমিলার অ্যামাউন্ট অফ জমি আমরা নিতেই পারি, এখানে কোনো রকম অবৈধতার কিছু নয়, এটা বৈধ আন্ডার আর্টিকেল 3। নেক্সট কি বলছে? নো লেজিসলেটিভ চেঞ্জ ইজ রিকোয়ার্ড। বলছে এই এক্সচেঞ্জ অফ ল্যান্ডের জন্য কিন্তু কোনো রকম পার্লামেন্টের পারমিশনের দরকার নেই। আর কি বলা হলো? এগ্রিমেন্ট ইজ এ মেথড অফ সেটলিং দ্য বর্ডার ডিসপিউট। বলা হলো এই এগ্রিমেন্টের মাধ্যমে দুটো দেশ বন্ধুত্বমূলক মিত্রতার মাধ্যমে কি করছে, ল্যান্ড এগ্রিমেন্টস এর মাধ্যমে তারা তাদের বর্ডার ডিসপিউটকে সলভ করছে। তো এটাকে পজিটিভলি দেখা উচিত, এটার এগেইনস্টে কোন রকম নেগেটিভ যুক্তি দেওয়া উচিত না। তো সরকারের আর্গুমেন্টস গুলো এগুলো দেওয়া হয়। তাহলে বুঝতে পারছো এখানে হচ্ছে পিটিশনারদের আর্গুমেন্ট, এটা হচ্ছে সরকার বা গভর্নমেন্টের। এবার এই কেসটা যদি দেখো, এই কেসটা হচ্ছে সুপ্রিম কোর্টের টোটাল 8 জন জাজেসের বেঞ্চ সেটা অবজার্ভ করে, এবং এখানে যদি দেখো চিফ জাস্টিসের নাম তোমাদের বারবার প্রশ্ন আসে, দ্যাট ইজ বিপি সিনহা। সেই কেসটা চিফ জাস্টিস ছিলেন, এবং তিনি কি করলেন, তিনি এই সমস্ত, শুধু তিনি না, সঙ্গে যদি দেখো এই 8 জন জাজেস ছিল এ কে সরকার, জে.সি. শাহ, এস কে দাস, কে সুব্বা রাও, কে সি দাসগুপ্তা, এম হিদায়তুল্লাহ এন্ড পি.বি. গজেন্দ্র কাটকারি। এই সময় হচ্ছে সেইখান মুহূর্তের 8 জন জাজেসের বেঞ্চ বসেছিল। তারা সমস্ত কিছু দুজনেরই এগ্রিমেন্ট শুনলেন, অপোজিশনেরও আর্গুমেন্ট শুনলেন, গভর্নমেন্টের আর্গুমেন্ট শুনলেন, এবং আর্গুমেন্ট শোনার পর তারা একটা ডিসিশন নিলেন, এবং সেটাই হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট। এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টে কি এলো? সুপ্রিম কোর্ট বললো দেয়ার ইজ নো প্রভিশন অফ এক্সচেঞ্জ অফ ল্যান্ড টু ফরেন কান্ট্রি। বলছে আমাদের কনস্টিটিউশনে কোনো এমন প্রভিশন নেই যেখানে ল্যান্ড এক্সচেঞ্জের কথা বলা আছে। তাহলে ফার্স্ট বিরোধী বা অপোজিশন যেটা বলেছিল যে আমাদের কনস্টিটিউশনে কোনো রকম ল্যান্ড এক্সচেঞ্জের জায়গা নেই, সেটা মান্যতা পেল। সেকেন্ড, উইদাউট লেজিসলেটিভ চেঞ্জ ইন কনস্টিটিউশন দিস এগ্রিমেন্ট ক্যান নট বি ইমপ্লিমেন্ট। বলছে হতে পারে দুটো দেশের ভেতর সরকার টু সরকার তোমার এগ্রিমেন্টস হয়েছে, কিন্তু যেহেতু তুমি দেশের জমি ট্রান্সফারের কথা বলছো এবং কনস্টিটিউশনে এক্সচেঞ্জ অফ ল্যান্ডের কোনো মেনশন নাই, তাহলে তুমি যদি জমি এক্সচেঞ্জ করতে চাও তাহলে কনস্টিটিউশন আগে তোমাকে এটা দিতে হবে, এটা অ্যামেন্ড করে ঢোকাতে হবে যে হ্যাঁ জমি এগ্রিমেন্ট করছি। তার মানে কি করতে হবে? কনস্টিটিউশনকে পরিবর্তন করে জমি এক্সচেঞ্জের কথা সেখানে মেনশন করতে হবে, দিতে হবে, তারপরে তুমি সেটা এক্সচেঞ্জ করতে পারো। তার মানে কি বলা হলো? উইদাউট লেজিসলেটিভ চেঞ্জ, কোন রকম লেজিসলেটিভ বা পার্লামেন্টারি চেঞ্জ ছাড়া এবং কনস্টিটিউশনের চেঞ্জ ছাড়া এই এগ্রিমেন্টকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে না। তার মানে নেহেরু নুন এগ্রিমেন্ট যেটা ছিল সেটাকে ইনভ্যালিড ঘোষণা করে দেওয়া হলো। আর কি বলা হলো? বলা হলো প্রিএমবেলকে যে এভিডেন্স হিসেবে শো করা হয়েছে, প্রিএমবেল এভিডেন্সেস নয়, প্রিএমবেল ইজ নট এ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিএমবেল ইন্ডিয়ান কনস্টিটিউশনের এভিডেন্সই নয়, সেজন্য প্রিএমবেলকে এভিডেন্সেস হিসাবে, এই প্রিএমবেল কনস্টিটিউশনের পার্টি নয়, তো প্রিএমবেলকে এভিডেন্স হিসেবে শো করার কোনো মানেই হয় না। প্রিএমবেল শুধু কি করে? প্রিএমবেল শুধু
অ্যাক্ট করে অ্যাজ এ গাইডিং ফ্রেমওয়ার্ক টু ইন্টারপ্রেট কনস্টিটিউশন। কনস্টিটিউশনকে ইন্টারপ্রেট করার বা কনস্টিটিউশনকে ব্যাখ্যা করার ক্ষেত্রে শুধুমাত্র প্রিএমবেলকে ইউজ করা হয়। তাহলে দেখো তিনটে ইম্পর্টেন্ট জাজমেন্ট আমরা পেলাম। কি কি জাজমেন্ট? সব থেকে ফার্স্টে বলা হলো যে কোন রকম ল্যান্ড এক্সচেঞ্জের প্রভিশন নাই। সেকেন্ড বলা হলো কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট এবং পার্লামেন্টারি প্রভিশন ছাড়া এই এগ্রিমেন্টকে বাস্তবায়িত করা যাবে না। এন্ড লাস্ট বলা হলো যে প্রিএমবেল ইজ নট এ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিএমবেল ইন্ডিয়ান কনস্টিটিউশনের পার্ট নয়। তো সেই জন্য একে শুধুমাত্র আমরা কনস্টিটিউশনকে গাইড করার জন্য, সেটাকে ইন্টারপ্রেট করা, ব্যাখ্যা করার জন্য আমরা ইউজ করি, বাকি কিছু। এবারে প্রশ্ন করা হলো স্যার আপনি এত বড় কথা কি করে বললেন যে প্রিএমবেল ইজ নট এ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা দেখেই তো আমরা কনস্টিটিউশনকে ফ্রেম করেছি, তাহলে এটাকে কনস্টিটিউশনের পার্ট কিভাবে না করা যেতে পারে? তো কোর্ট তার পিছনে কিছু যুক্তি দিল যে কেন আমরা প্রিএমবেলকে কনস্টিটিউশনের পার্ট হিসেবে কনসিডার করলাম না। কি বলা হলো? বলা হলো প্রিএমবেল ক্যান নট এক্সটেন্ড অর কন্ট্রোল পাওয়ার অফ গভর্নমেন্ট। বলছে যে প্রিএমবেল কিন্তু আমাদের ভারত সরকারের ক্ষমতাকে বাড়ানো বা কমানো কোনো কিছুতেই হেল্প করে না। প্রিএমবেল জাস্ট আমাদের কনস্টিটিউশনের গাইডলাইন বা ফ্রেমওয়ার্ক হিসাবে কাজ করে। প্রিএমবেল ইজ নট ম্যান্ডেটরি ফর কনস্টিটিউশন। পৃথিবীতে বহু কনস্টিটিউশন আছে যেখানে প্রিএমবেল নাই। তাহলে ভারতবর্ষের কনস্টিটিউশনে যদি প্রিএমবেল না থাকতো সেটা কোনো মানেই হতো না। শুধু অবজেক্টিভ রেজলিউশন দেখে আমরা কনস্টিটিউশন লিখতাম, সেটাকে যদি আমরা প্রিএমবেল হিসেবে নাও দিতাম তাহলেও আমাদের কনস্টিটিউশনে যেমন স্ট্রাকচার ছিল তেমনই থাকতো। এন্ড লাস্ট কি বলা হলো? though we are erase preamble then there will be no change in constitution। বলছে এবার যদি আমরা প্রিএমবেলটাকে মুছেও দিই আমাদের কনস্টিটিউশন থেকে, তাহলেও কিন্তু আমাদের কনস্টিটিউশনের স্ট্রাকচার কোনো চেঞ্জ হবে না। তো সেই জন্য বলা হলো প্রিএমবেল জাস্ট একটা গাইডিং ফ্রেমওয়ার্ক, এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের পার্ট নয়। তাহলে এই জিনিসটা তোমাদের কিন্তু বারবার কোশ্চেন্স আছে যে কোন কেস, হুইচ কেস describe preamble as a not part of Indian constitution, preamble ke Indian constitution, preamble is not part of Indian constitution, এটা কোন কেস ডেসক্রাইব করে? দ্যাট ইজ বেরুবারি কেস। বেরুবারি কেসে এটাকে ডেসক্রাইব করা হয়েছিল যে preamble is not part of Indian constitution। এবার স্বাভাবিকভাবে তাহলে সরকারের কাছে কি থাকলো? আইদার সরকার নেহেরু এগ্রিমেন্টকে স্ক্র্যাপ করে দেবে অথবা নেহেরু এগ্রিমেন্টকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তাকে বাস্তবায়িত করতে হবে, কনস্টিটিউশনের পরিবর্তন। তোমাদের কি মনে হয় সরকার কোন পথে এগোবে? সরকার পাওয়ারফুল, সরকারের কাছে পাওয়ার ছিল। দিস জাজমেন্ট লিড টু, সরকার কি করলো? এই জাজমেন্টের এগেইনস্টে কি করলো? একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে এলো, দ্যাট ইজ 9th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এবং সেখানে পাকিস্তানের সাথে আমরা ইকুয়াল এক্সচেঞ্জ অফ ল্যান্ডের একটা এগ্রিমেন্ট করলাম এবং বেরুবারিকে ট্রান্সফার করে দেওয়া হলো পাকিস্তানের কাছে। এন্ড বেরুবারি ওয়াজ ট্রান্সফার টু পাকিস্তান। পরবর্তীকালে 1971 এর পর বেরুবারিকে আমরা পুনরায় ফিরে নিয়ে এসেছিলাম। বর্তমানে বেরুবারি কিন্তু আমাদের জলপাইগুড়ি রিজিয়নের মধ্যে থাকছে। তাহলে এই সমস্তটা যদি দেখো, এটা হচ্ছে আমাদের গোটা প্রিএমবেলের একটা কেস ডিটেলস। তাহলে আজকে আমরা পুরো প্রিএমবেলটাকে, যদি প্রিএমবেলের প্রথম কেসে যেটা আছে দ্যাট ইজ বেরুবারি ইউনিয়ন কেস, সেই কেসটাকে আমরা ডিটেলসে স্টাডি করলাম। তাহলে আমরা প্রথমে স্টার্ট করেছিলাম কিভাবে আমাদের ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডকে নিয়ে। ভারতবর্ষকে দুটো পার্টে ভাগ করা হয়, ইন্ডিয়া এবং ডমিনিয়ন অফ ইন্ডিয়া, ডমিনিয়ন অফ পাকিস্তান। তার ভেতরে মাঝখানে একটা ডিসপুটেড ল্যান্ড থেকে গেছিল দ্যাট ইজ বেরুবারি। সেই বেরুবারিকে যদি দেখো, বেরুবারিকে পাকিস্তান ডিমান্ড করতে শুরু করে ইন 1952। কিন্তু এই বেরুবারি অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ভারতবর্ষেরই ল্যান্ড ছিল, কেন কি হিন্দু মেজরিটি এরিয়া ছিল, ভারতবর্ষে তার স্থান হওয়া উচিত ছিল। কিন্তু দেখা গেল দুটো দেশের ভেতরে যাতে বিবাদ না হয় সেই জন্য ভারত এবং পাকিস্তানের সরকার কি করলো, তাদের ভেতরে একটা নিজস্ব ভাবে সরকার টু সরকার একটা এগ্রিমেন্ট করলো, দ্যাট ইজ নেহেরু এগ্রিমেন্ট। এবং যখনই সেই এগ্রিমেন্ট করলো তখনই সেই তোমার বেরুবারি গ্রামের যে 12,000 ভিলেজার ছিল তারা রক্ত দিয়ে প্রেসিডেন্টকে চিঠি লিখলো, ডক্টর রাজা প্রসাদকে, যে আমরা বেরুবারি কোনোভাবেই দেবো না, আমরা রক্ত দেবো তাও ভালো, বেরুবারি দেবো। এবং তখনই প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের কাছে নিয়ে গেলেন এবং নেহেরু এগ্রিমেন্টের ভ্যালিডেশন নিয়ে প্রশ্ন উঠে গেল যে আদৌ এটা কি কনস্টিটিউশনাল হিসাবে ঠিক, এটাকে আদৌ মানা যেতে পারে না, এটার জন্য কনস্টিটিউশনে চেঞ্জ করতে হবে। এবং সুপ্রিম কোর্ট সমস্ত আর্গুমেন্ট শুনলেন এবং আর্গুমেন্ট শুনে বললেন যে না, নেহেরু এগ্রিমেন্ট কোনোভাবেই বাস্তবায়িত করা সম্ভব না কনস্টিটিউশনে পরিবর্তন ছাড়া। এবং বলে দিলেন যে প্রিএমবেলকে আমরা কনস্টিটিউশনের পার্ট হিসেবে কনসিডার করতে পারি না, এটা জাস্ট গাইডিং ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে। এবং তখনই আমাদের তারপরে সরকার কি করে, সরকার তার পাওয়ার ইউজ করে ইন পার্লামেন্ট এন্ড 9th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1960 কি করা হয়, নেহেরু এগ্রিমেন্টকে বাস্তবায়িত করা হয় এবং বেরুবারি ওয়াজ ট্রান্সফার টু পাকিস্তান। তাহলে ক্লিয়ার হলো? আজকে যে কেস স্টাডিজটা আমরা স্টাডি করলাম সেটা কমপ্লিটলি যদি দেখো তাহলে আমাদের বেরুবারি ইউনিয়ন এবং তার ট্রান্সফার নিয়ে কেস, এখানে আমরা অনেকগুলো জিনিস শিখলাম। তো আজকে আমাদের এই একটা কেস স্টাডিজ থাকবে। নেক্সট ক্লাসে যে আমরা আবার সেকেন্ড কেস স্টাডিজ নিয়ে আসবো, যেটা হচ্ছে আমাদের গোলকনাথ
কেস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস। গোলকনাথ কেস করতে গিয়ে আমাদের দুটো কেসেসকে একসাথে স্টাডি করতে হবে, সেটা আমরা নেক্সট ভিডিওতে আমরা স্টাডি করবো। তো চলো আমাদের ভিডিও শেষ করার আগে আমাদের একাডেমি সম্পর্কে একটু ডিটেলস তোমাদেরকে বলে দিই। এবিসি একাডেমি সিভিল সার্ভিসেস সমস্ত রকম কম্পিটিটিভ ফিল্ডের জন্য তোমরা এবিসি একাডেমির সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের মেনলি যদি দেখো দুটো ব্যাচ এই মুহূর্তে আমাদের ওপেন হয়েছে, দ্যাট ইজ অ্যাডভান্স কোর্স, যেটা মেনলি ডেসক্রিপটিভ স্টাডিজ ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস কে মাথায় রেখে চলছে। অ্যান্ড সেকেন্ড আমাদের আরেকটা ব্যাচ আছে, যেটা হচ্ছে জেনারেল কম্বাইন্ড কোর্সকে মাথায় রেখে হয়েছে, দ্যাট ইজ আওয়ার ফাউন্ডেশন কোর্স। এই দুটো কোর্সের ব্যাপারে যদি তোমরা কোনো কিছু জানতে চাও, তোমাদের এছাড়া কেরিয়ার নিয়ে কোনো রকম গাইডেন্সের প্রয়োজন পড়ে, তাহলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো এবিসির 9474586670 নাম্বারে। এছাড়া আমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ, আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমেও তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের অ্যাসোসিয়েটরা তোমাদের সমস্ত রকম হেল্প করবে। তো চলো আজকে আমাদের ক্লাসেস এখানেই এন্ড থাকছে। নেক্সট ক্লাসে আমরা দেখা করবো আবার আমাদের আরেকটা কেস স্টাডিজ নিয়ে, দ্যাট ইজ গোলকনাথ কেসকে। চলো ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ, গুড বাই।